জুলাই শহীদদের ধর্ষিতা কন্যা লামিয়ার আত্মহত্যা, আসামি জামিনের খবরে এই ঘটনার ধারণা স্বজনের। চীনা কমিউনিস্ট পার্টির সাথে বিএনপির বৈঠক, দুই দলের সম্পর্কের উন্নয়ন হচ্ছে জানালেন ফখরুল। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, মন্তব্য রাষ্ট্রদূতের। তারা অন্যের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চায় না, তবে তারা সবসময় বাংলাদেশে একটা স্টেবিলিটি চায়। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য সৃষ্টিতে কাজ চলছে বললেন ডক্টর আলী রিয়াজ। সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন চায় জামায়াত। রাজনৈতিক ক্যারিয়ার বিবেচনায় নির্বাচন করার কথা জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। কোন দলে যোগ দেবেন সিদ্ধান্ত নেননি এখনো। যখন আমি রাজনীতি করার কথা চিন্তা করব তখন আমি আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব, এবং সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে, নট নেসেসারিলি নতুন রাজনৈতিক দলই হতে হবে। শ্রদ্ধা ভালোবাসায় পোপ ফ্রান্সিসকে চিরবিদায়। সেন্ট পিটার্স স্কয়ারে অন্ত্যেষ্টিক্রিয়ায় 2.5 লাখ মানুষের অংশগ্রহণ, যোগ দেন ডক্টর ইউনূস সহ বিশ্ব নেতারা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আত্মহত্যা করেছেন জুলাই আন্দোলনে শহীদ হওয়া মোহাম্মদ জসিম হাওলাদারের কন্যা লামিয়া। বাবার কবর জিয়ারত করে বাড়ি ফেরার সময় গত 18 মার্চ ধর্ষণের শিকার হওয়া লামিয়া শনিবার রাতে আত্মহননের পথ বেছে নেন। ধর্ষণের শিকার হবার পর মার সাথে ঢাকাতে অবস্থান করছিলেন লামিয়া। এরপর ধর্ষণ মামলার আটক আসামি জামিন পেয়েছে এমন সংবাদে মর্মাহত হয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে স্বজনরা। ওয়ারিতে ভাড়া বাসায় ফ্যানের সাথে কাপড় বেঁধে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এরপর তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় রাত 9:30টার দিকে মারা যান। যে ছেলেটা গ্রেফতার হয়েছে সে নাকি জামিনে এসেছে এবং এই মামলার অন্যরা আজও পর্যন্ত অ্যারেস্ট হয়নি, গ্রেফতার করেনি। সে ঘৃণায় কষ্ট, যার মা যখন রান্না করতে যায় রুম ভিতর থেকে আটকিয়ে দিয়ে সে ফ্যানের সাথে দড়ি দিয়ে ফাঁসি দিয়েছে। জামিন হওয়া যাওয়া যদি এর একটা আসামি এখন এই মুহূর্তে জামিন হয়ে যায় 2-5 দিনের 10 দিনের, তো এটার জন্য তো আমার বিচারের জন্য এইটার তো কোনো বিচারই পেলাম না। জুলাই আন্দোলনের শহীদের ধর্ষিতা কন্যা লামিয়া আত্মহত্যা করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শওকত মঞ্জু শান্ত। পরিবারের সদস্য কিংবা পুলিশের কোনো বক্তব্য জানতে পেরেছেন কিনা, মরদেহ হস্তান্তর সহ পরবর্তী প্রক্রিয়া নিয়ে কি আপডেট রয়েছে আপনার কাছে? দেবাশিস, এই মুহূর্তে যেই চিত্র আমরা হাসপাতালে দেখছি সেটি হচ্ছে লামিয়ার মা কিন্তু অসুস্থ এবং তিনি কিন্তু এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আমরা যতটুকু দেখেছি, তার সাথে যতটুকু কথা বলার চেষ্টা করি, তিনি কিন্তু স্বাভাবিক অবস্থায় নেই এবং পারিবারিক যে সিদ্ধান্তের বিষয় সেটি হতে আরও কিছু সময় লাগবে। তবে আমরা দেখেছি যে এখানে বিভিন্ন পক্ষ উপস্থিত রয়েছে রাজনৈতিকভাবে এবং ছাত্র জনতার পক্ষ থেকেও এসেছেন এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকেও একটি প্রতিনিধি দল এখানে এসেছেন এবং তারা কিন্তু খোঁজখবর নিচ্ছেন। এবং আনুষ্ঠানিক যে বিষয় রয়েছে এখানে স্বাভাবিক যেহেতু অপঘাতের মৃত্যু অথবা আত্মহত্যার ঘটনা রয়েছে এবং এখানে তিনি একটি মামলার বাদী, স্বাভাবিকভাবেই বলা যায় যে এই ডেড বডি আসলে পোস্টমর্টেম ছাড়া হস্তান্তর করার আসলে নিয়ম নেই। সেই ক্ষেত্রে হয়তোবা দীর্ঘ সময়ের একটা বিষয় রয়েছে যে পোস্টমর্টেম কখন নাগাদ সম্পন্ন হবে এবং কখন লাশ হস্তান্তর করা হবে। আমরা যতটুকু জানি আসলে রাতে আসলে কোনো ধরনের পোস্টমর্টেম হয় না এবং কর্মচারীরাও এখানে উপস্থিত থাকেন না। সেই ক্ষেত্রে হয়তো আগামীকালও সেইটি প্রক্রিয়াধীন থাকতে পারে। এবং আমরা এখানে দেখেছি যে মোহাম্মদপুর এবং আদাবর দুইটি থানার পুলিশ সদস্যরা কিন্তু এসেছেন, যদিও তারা আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত মিডিয়ায় কথা বলেননি, হয়তোবা তারা আনুষ্ঠানিকভাবে তথ্য জানাবেন। তবে আমরা এখানে যারা ছাত্র জনতা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক পক্ষের যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। সকলেই মিলে কিন্তু একটি বিষয় তারা দাবি করছেন, সেটি হচ্ছে যে ধর্ষণের যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়া যাতে দীর্ঘসূত্রে
বক্তৃতা না থাকে এবং বিচারের যে সর্বোচ্চ সাজা সেটি যাতে নিশ্চিত করা হয়, আর কোনো লামিয়াকে যাতে এভাবে আত্মহননের পথ বেছে নিতে না হয়, সেই বিষয়টি কিন্তু প্রত্যেকটি পক্ষ থেকে জোর দাবি উঠেছে যেন ধর্ষণের যে বিচার সেটি যাতে দ্রুততম সময়ে এবং সঠিক বিচার যাতে নিশ্চিত করা হয়। ধন্যবাদ শান্ত যুক্ত হবার জন্য। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। চীনের কমিউনিস্ট পার্টির সাথে নতুন করে সম্পর্ক ভালো হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের সাথে বিএনপির বৈঠক শেষে কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও জানান, ফ্যাসিস্টের আমলে 15 বছর চীনা কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্ক ভালো রাখা সম্ভব হয়নি। বাংলাদেশের নির্বাচন নিয়ে দুই পক্ষের আলোচনা হলেও চীনের কমিউনিস্ট পার্টি এ বিষয়ে জনগণের উপর আস্থা রাখতে চায় বলে জানান চীনা রাষ্ট্রদূত। শনিবার সন্ধ্যা 6:30টায় গুলশানের একটি হোটেলে বিএনপির সাথে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের বৈঠক। নির্ধারিত সময়ের আগেই হোটেলে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ 7 সদস্য। এর কিছুক্ষণ পর হোটেলে প্রবেশ করে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা, সাথে ছিল চীনা রাষ্ট্রদূত। বৈঠক চলে 1 ঘন্টারও বেশি সময়। বৈঠক শেষে প্রথমে গণমাধ্যমের সাথে কথা বলেন চীনের রাষ্ট্রদূত। বলেন, নির্বাচনের বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ। বিএনপি ছাড়াও আরও কয়েকটি রাজনৈতিক দলের সাথে সফররত দলটির বৈঠক হয়েছে। Our two parties we discuss how China, Bangladesh and Communist Party of China and the BNP work together. We are briefed by Honorable Secretary about BNP's viewpoint for the election. It's your business and it's decided by people of Bangladesh. পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, চীনের কমিউনিস্ট পার্টির সাথে নতুন করে সম্পর্ক ভালো হচ্ছে, যা গত 15 বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে সম্ভব হয়নি। ইলেকশন এটা তো আমাদের ইন্টারনাল ব্যাপার। আপনি খুব ভালো করে জানেন যে চাইনিজ কমিউনিস্ট পার্টি বা চায়না তারা অন্যের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চায় না, তবে তারা জেনেছে যে নির্বাচনের পরিস্থিতি কি, দেশের বর্তমান পরিস্থিতি কি, আমরা সেরকম তাদেরকে ব্রিফ করেছি। তারা সবসময় বাংলাদেশে একটা স্টেবিলিটি চায়। গতকাল শুক্রবার 3 দিনের সফরে বাংলাদেশে এসেছে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দল। সফরের দ্বিতীয় দিন শনিবার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন তারা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সর্বোচ্চ 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয়, আর সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 5 বছরই হতে হবে বলে জাতীয় ঐক্যমত্য কমিশনকে জানিয়েছে জামায়াতে ইসলামী। কমিশনের সাথে বৈঠক শেষে এসব কথা জানান জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠকে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত সৃষ্টিতে কাজ চলছে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ধারাবাহিকতায় শনিবার জামাতে ইসলামের সাথে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। সকাল 10:30 থেকে 1 ঘন্টার বিরতি দিয়ে বিকাল 5টা পর্যন্ত চলে এই বৈঠক। বৈঠকের শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, ফ্যাসিবাদ নিরসনে জামাতের ভূমিকা দেশ ও জাতি মনে রাখবে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের মধ্য দিয়ে সংস্কার দ্রুত শেষ হবে। আমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে একটি জাতীয় সনদে উপনীত হতে চাই, কিন্তু একই সঙ্গে এটাও স্মরণ করা দরকার যে এক ঐতিহাসিক মুহূর্তে আমরা আছি। আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন, যে বীর শহীদরা, তাদের কাছে আমাদের একটি ঋণ আছে, যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাতছাড়া হয়ে না যায়। প্রায় 6 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জামাতের 10 সদস্যের প্রতিনিধি দলের প্রধান, দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, সংসদ ও প্রেসিডেন্টের মেয়াদ 5 বছরই রাখার পক্ষে জামাত, আর সর্বোচ্চ 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে জানান তিনি। যে কয়েকটি বিষয়ে আমরা একমত হয়েছি, তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী 2 বারের বেশি একই পদে থাকতে পারবেন না। দলটির প্রতিনিধি দলের প্রধান আরও বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে। ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল গঠন সহ বেশ কিছু বিষয়ে একমত হয়েছে তার দল। সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে, অর্থ বিল বা বাজেট অনুমোদনের ক্ষেত্রে এবং আস্থা ভোট যেটা আছে সে আস্থা ভোটের ক্ষেত্রে, এই 3টি বিষয় ছাড়া বাকি যে কোনো বিষয়ে
একজন সংশ্লিষ্ট যে কোনো দলের মতের এবং স্ট্যান্ডের বিপরীতেও ভূমিকা রাখতে পারবেন। প্রথম দিনের বৈঠক সফল বললেও সব বিষয়ের আলোচনা আরও 1 থেকে 2 দিন চলতে পারে বলে জানান ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে এগোচ্ছে বলেও জানান তিনি। সংবিধানের যে অ্যামেন্ডমেন্ট ইত্যাদি আসছে এটা কিভাবে হবে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। নাহিদ ইসলামের মতো উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও রাজনীতিতে আসবেন, তবে এখনও দিনক্ষণ ভাবেননি, তাই পদত্যাগের বিষয়েও এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। সাংবাদিকদের বলেছেন, রাজনৈতিক দল হিসেবে তিনি এনসিপিতেই যুক্ত হচ্ছেন এমন ভাবার কোনো কারণ নেই। নিজের অব্যাহতিপ্রাপ্ত এপিএসের বিরুদ্ধে অভিযোগ নিয়েও কথা বলেন আসিফ। জুলাই গণ অভ্যুত্থানে আলোচিত ছাত্র নেতাদের একজন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পরে নাহিদ ইসলামের সঙ্গে দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে। উপদেষ্টা পদ ছেড়ে আহ্বায়ক হিসেবে নতুন দল এনসিপি গঠন করেছেন নাহিদ ইসলাম। তখনই আলোচনায় ছিল কি করবেন আসিফ। এসবের মাঝে তার ও মাহফুজ আলমের উপদেষ্টা পদে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন কোনো রাজনীতিক। এ বিষয়গুলোতে শনিবার নিজের অবস্থান ব্যাখ্যা করেন আসিফ। জানান, এখনও সিদ্ধান্ত নেননি পদত্যাগের। তাছাড়া রাজনীতি করার জন্য দল হিসেবে শুধু এনসিপি নিয়েই ভাবছেন না তিনি। আমার তরফ থেকে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি, তবে যখন আমি রাজনীতি করার কথা চিন্তা করব তখন আমি আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব, এবং সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে, নট নেসেসারিলি নতুন রাজনৈতিক দলই হতে হবে। অতি সম্প্রতি নিজের বাবার ঠিকাদারি লাইসেন্সের জন্য দুঃখ প্রকাশ করেছেন আসিফ, বাতিলও করিয়েছেন সেটি। এর বাইরেও তার পিএস যাকে অব্যাহতি দেওয়া হয়েছে তাকে নিয়েও প্রশ্ন তোলা হয়েছে 2-1টি পত্রিকা ও সামাজিক মাধ্যমে। আসিফ বলতে চান, মিডিয়া ট্রায়াল হয়েছে বিষয়টি নিয়ে। একটা নিউজ হয়েছিল যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আপনারা যদি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরবর্তী ইয়াটা দেখেন, এবং আমাদের কাছেও পেপার রয়েছে, সে পদত্যাগপত্র জমা দেওয়ার প্রেক্ষিতে এবং সেটা গ্রহণ করার প্রেক্ষিতে, কিন্তু তো পদত্যাগ আর সরিয়ে দেওয়া তো এক জিনিস না। যখন কথা বলেছি তখন তারা বললো যে বহিরাগত কোনো জায়গা থেকে এই লেখাটা দিয়ে চাপ দেওয়া হয়েছে এটা প্রচার করার জন্য। তো এরকম মিডিয়া ট্রায়াল চলছে। আসিফ জানান, ছাত্র অবস্থায় তার টিআইএন ছিল না, তাই সম্পদের হিসাবও জমা দেয়া হয়নি। এখন টিআইএন নম্বর পাওয়ায় পরবর্তী অর্থ বছরে জমা দেবেন বিবরণী। আয়কর জমা দিতে হলে তো আপনার টিন নাম্বার 1 বছর আগের থাকতে হয়, তো 1 বছর আগে তো আমার টিন নাম্বার নেই, স্বাভাবিকভাবে আমি একজন স্টুডেন্ট। আমি আমার টিন নাম্বার করেছি, আশা করি আগামী বছর আয়কর যখন জমা দিব তখন আমি সরকারকে অফিসিয়ালি যে সম্পদের হিসাবটা সেটা দিতে পারবো। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে পিডিবিএফএ নিয়োগ পরীক্ষা কেন্দ্রে ঘুরে দেখেন উপদেষ্টা আসিফ। জানান, এবার 1665 জন নিয়োগ হচ্ছে সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান এমআইএসটির তত্ত্বাবধানে। নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির সুযোগ হারানোর কারণে কিছু কর্মচারী এই প্রক্রিয়ায় বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছিল। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। শোক আর শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হলো ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে। তার শেষ ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে পোপের মরদেহ সমাহিত করা হয় রোমের সেন্ট ব্যাসিলিকায়। লাখো লাখো মানুষ শেষ বিদায় জানান পোপ ফ্রান্সিসকে। শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জীবনের অন্তিম যাত্রায় থাকবে না কোনো আড়ম্বর আর আনুষ্ঠানিকতার বাড়াবাড়ি, এমনটা ইচ্ছা ছিল পোপ ফ্রান্সিসের। খ্রিস্ট ধর্মের প্রধান ধর্মগুরুর সেই শেষ ইচ্ছার প্রতি পূর্ণ শ্রদ্ধা জানালো ভ্যাটিকান কর্তৃপক্ষ। সাধারণ কাঠের কফিনে করে হাজির করা হয় পোপ ফ্রান্সিসের মরদেহ। পোপের প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হন প্রায় 2.5 লাখ মানুষ। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় পুরো এলাকা। ফার্স্ট লেডি মেলানিয়াকে সাথে নিয়ে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কের স্টারমার সহ বিশ্ব নেতারা। পোপের প্রতি শ্রদ্ধা জানানোর সময় বাকি নেতাদের সাথে হাত মেলান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ঐতিহাসিক এই মুহূর্তকে আখ্যা দেওয়া হয় শান্তির জন্য করমর্দন হিসেবে। পোপের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। তিনি শেষ শ্রদ্ধা জানান খ্রিস্ট ধর্মের প্রধান ধর্মগুরুর প্রতি। শেষকৃত্যে অংশ নিয়েছেন বিভিন্ন দেশ থেকে যাওয়া কার্ডিনাল সহ যাজকরা। চলে বিশেষ প্রার্থনা। তিনি আমাদের ধর্মের গুরু, তার প্রতি শ্রদ্ধা জানানোটা আমাদের কর্তব্য। এটাই সুযোগ সব বিভেদ ভুলে আবার যেন সব চার্চ এক হয়ে যায়।
শ্রদ্ধা ও প্রার্থনার পর সমাহিত করার জন্য রোমে নিয়ে যাওয়া হয় পোপের মরদেহ। সেন্ট পিটার্স থেকে তার মরদেহ নেওয়া হয় ব্যাসিলিকা অব সেন্ট মেরিতে। এ সময় শবযাত্রায় অংশ নিয়ে শ্রদ্ধা জানায় লাখো লাখো মানুষ। সোমবার ভ্যাটিকান সিটিতে সকাল 7:35 মৃত্যু হয় ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। পিএসসি সংস্কার সহ 8 দফা দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতে প্রথমে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন এলাকায় জড়ো হয় তারা। এই সময় বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। পরে খুলনা থেকে রাজশাহীগামী মহানন্দা ট্রেনটি থামিয়ে বিক্ষোভ শুরু করে তারা। এ সময় দাবি আদায় না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। পরবর্তীতে জনভোগান্তির কথা বিবেচনা করে অবরোধ তুলে নেয় তারা। যে আবেদ গংরা আছে তাদেরকে এখন পর্যন্ত সেই পিএসসি থেকে সমূলে উৎপাটন করা হয়নি। এখনও তারা পিএসসির বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। আমরা এখান থেকে বলে দিতে চাই তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে। আমাদের পরিস্থিতি এমন হয়ে গেছে যে আমাদের হচ্ছে এরকম রেল লাইন ব্লকেট, রাস্তা ব্লকেট না করলে আমাদের উচ্চমানের সরকার যা আছে তাদের কোনো বাধা না। এবছর গরমেও লোডশেডিং হতে পারে বলে আশঙ্কা করছেন বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান। তবে তা সীমিত ও সহনীয় রাখার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, শহর ও গ্রামে লোডশেডিং হবে সমপরিমাণ। পাশাপাশি দাম কমাতে কয়লাভিত্তিক কেন্দ্র থেকে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য সর্বোচ্চ 8 টাকা নির্ধারণ করার কথাও জানান উপদেষ্টা। এদিকে বাংলাদেশ পুরোপুরি জ্বালানি আমদানিকারক দেশে পরিণত হয়েছে উল্লেখ করে নিজস্ব গ্যাস অনুসন্ধানে গতি আনার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। গ্রীষ্মের শুরু থেকেই বেড়েছে গরমের প্রকোপ। আশঙ্কা আরও বাড়বে তাপমাত্রা। স্বাভাবিকভাবেই তাই বাড়ছে বিদ্যুতের চাহিদাও। চলতি মাসে 16,000 মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। ফলে এখনও সেই অর্থে লোডশেডিং নেই বললেই চলে। এ অবস্থায় কেমন যাবে আগামী দিনগুলো, প্রশ্ন উপদেষ্টার কাছে। 16,000 মেগাওয়াট উৎপাদন হয়েছে, সেখানে 179 মেগাওয়াট লোডশেডিং হয়েছে। যে প্রজেকশনে আছে সেটা 18,000। তা আমরা বাড়তি অ্যারেঞ্জ আনার চেষ্টা করতেছি। তারপরে হচ্ছে যে কোলগুলোর জেনারেশন করার চেষ্টা করছি। আশা করি যে আমরা এটা ম্যানেজ করতে পারবো এবং লোডশেডিং হবে না এটা বলবো না, কিন্তু লোডশেডিংটা সহনীয় মাত্রায় থাকবে। আরেকটা হচ্ছে গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য থাকবে না। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্সের এই সেমিনারে উপদেষ্টা জানান, জ্বালানি খাতে আওয়ামী সরকারের রেখে যাওয়া বকেয়া ছিল $3 বিলিয়ন বেশি। 2.5 বিলিয়নের বেশি বকেয়া শোধ হয়েছে জানিয়ে ফাউজুল কবির বলেন, রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ ও জ্বালানি কোম্পানিগুলো অস্বাভাবিক মুনাফা করে, যার ভাগ পান কর্মীরাও। এটা বন্ধে উদ্যোগ নেয়ার পাশাপাশি বিদ্যুতের দাম সহনীয় রাখার চেষ্টার কথাও জানান তিনি। মাতার বাড়িতে আমরা একটা কোল ফায়ার পাওয়ার প্ল্যান্টের জন্য একটা বেঞ্চমার্ক স্ট্যাবলিশ করছি, 8 টাকা 44 পয়সা। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে আমরা বলতেছি যে ট্রান্সপোর্টেশনের কিংবা লজিস্টিক্সের কোনো রকম একটা পার্থক্য থাকতে পারে, কিন্তু সেই পার্থক্য তো প্রতি ইউনিট বিদ্যুতের 3-4 টাকা হওয়ার কথা না। বিশেষজ্ঞরা দেশীয় তেল গ্যাস অনুসন্ধানের তাগিদ দিয়ে অন্তর্বর্তী সরকারকে জ্বালানি নীতি সংশোধনের অনুরোধ জানান। আমাদের ভাগ্য লেখা হয়ে গেছে যা আমরা জ্বালানি আমদানিকারক দেশে পরিণত হব এবং হয়ে গেছি। আইএলএনজি কোনোভাবেই আমদানি করা যাবে না, কথা সত্যি। কারণ যে দামে গ্যাস সাপ্লাই হবে ইন্ডাস্ট্রিকে 75 টাকা দামে গ্যাস কিনতে হবে, এটাই বাস্তবতা। 1800 MMCFD আমরা 2008-9 প্রডিউস করতাম, 2660 MMCFD করে দিলাম আমি, প্রায় 1900-এর মতো বাড়াই দিলাম 16-17-এ। নো এক্সপ্লোরেশন। সংকট নিরসনের জন্য খুব তড়িৎ কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং একই সাথে সরকারের যে দীর্ঘমেয়াদী নীতি, যদি আমি এটাকে 3-0 দিয়ে বলতে চাই, যা তাহলে 3-0-র প্রেক্ষাপটে যে নীতিগুলো নেওয়া হচ্ছে তার কিছু কিছু সাংঘর্ষিক। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় যে দ্রুততর সময়ে একটি জ্বালানি নীতি দরকার। জবাবে উপদেষ্টা বলেন, স্বল্প মেয়াদের সরকার হওয়ায় জ্বালানি খাতের দীর্ঘমেয়াদী অনেক সংস্কারই করা যাচ্ছে না। এটা একটা স্বল্প মেয়াদের সরকার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে শঙ্কা আর সন্দেহ দেখা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে। ধোঁয়াশা কাটাতে তাই সুনির্দিষ্ট রোডম্যাপ চায় দলগুলো। নেতারা বলছেন, নির্বাচন এড়িয়ে অন্তর্বর্তী সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার চেষ্টা চলছে। দিনক্ষণ ঘোষণা হলে তারা আশ্বস্ত হতেন। রাজনীতি বিশ্লেষক সাপির আহমেদের মতে, রোডম্যাপের দাবি যৌক্তিক, বাস্তবসম্মত, কেননা এর উপরই নির্ভর করছে দল ও কমিশনের নির্বাচনী প্রস্তুতি। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট।
অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। শুরুতে 6 মাসের মধ্যে, কখনো যৌক্তিক সময় থেকে 1 বছর, আর সবশেষ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ভোটের দাবিতে অটল দলটি। দুদফা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেও আশ্বস্ত হতে পারেনি বিএনপি। পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম। কেন বারবার নির্বাচনের নির্দিষ্ট দিন তারিখ চাইছে বিএনপি? আমরা মনে করি জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করার সাথে সাথে জনমনে একটা স্বস্তির ভাব আসবে যে সত্যিকারভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, জাতীয় নির্বাচন। রাজনৈতিক দলগুলো আশ্বস্ত হতে পারবো যে আমরা কখন কিভাবে নির্বাচনের জন্য আগাতে হবে। অনিশ্চিত পরিবেশের মধ্যে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য হয় না এবং রাজনৈতিক অস্থিরতাও বিদ্যমান থাকে। পরস্পরের সম্মানবোধের বাইরে গিয়ে সাংঘর্ষিক রাজনীতির দিকে যাবে, সেই জায়গাটাই কিন্তু স্বৈরাচারের জন্য আপনি মুক্ত করে দিচ্ছেন। গণতান্ত্রিক অর্ডারের দিকে যতক্ষণ না যাবেন ততক্ষণ স্বৈরাচারের জন্য একটা স্পেস ক্রিয়েট করে দিচ্ছেন। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর নেতারাও মনে করেন নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। স্পষ্ট একটা ধারণা যদি পাওয়া যেত, দ্বিধা, একটা সন্দেহ যেটা কাজ করছে, সেটার একটা অবসান করা যেত। নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। সরকার নির্বাচন কমিশনকে তার একটা রাজনৈতিক ডিরেকশন তারা বলতে পারেন। রাজনৈতিক দলগুলোর দিক থেকে একটা রাজনৈতিক সাংগঠনিক প্রস্তুতিটা তারা বিবেচনায় আনতে পারতেন। বিএনপি কিংবা অন্য দলগুলোর নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি যৌক্তিক মনে করছেন এই রাজনৈতিক বিশ্লেষকও। আমার কাছে এটা যৌক্তিক, বিকজ তারা যে কাজটা চায়, তারা যেটার জন্য রাজনীতি করে, তারা সেটাই চাইতেছে, এর বাইরে তো কিছু চাইতেছে না। তারা চাচ্ছে যে নির্বাচনটা এক্স্যাক্টলি কখন হবে, একদম পিন পয়েন্টেড টাইম চাচ্ছে। এটা যে শুধু দলের প্রস্তুতি তা না, নির্বাচন কমিশনেরও প্রস্তুতির ব্যাপার আছে। বারবার বলছে তারা বিচারের তো বিরোধী না, তো আগে বিচার পরে নির্বাচন, এটা আসলে সময় ক্ষেপণেরই একটা কৌশল মাত্র। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনের 2 মাস আগে ঘোষণা করা হবে রোডম্যাপ, কিন্তু সরকারের এই অবস্থানের সঙ্গে একমত নয় বিএনপি সহ সমমনা দলগুলো। তারা বলছে রাজপথের চেয়ে আলোচনার টেবিলেই হোক সমাধান। নির্বাচনের জন্য যদি রাজপথে আসতে হয়, এটা তো আমাদের জন্য খুবই বিব্রতকর একটা পরিস্থিতি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হলে দেশি বিদেশি বিনিয়োগে অনিশ্চয়তা তৈরি হবে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। আর ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশে বিনিয়োগের স্বার্থে সকল রাজনৈতিক দলের এক হওয়ার সংস্কৃতি চালু হতে হবে। শনিবার এফডিসিতে আয়োজিত এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তারা এসব কথা বলেন। সকালে এফডিসিতে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। আমরা নতুন বাংলাদেশ নিয়ে আশাবাদী। ফাইলবন্দির বাকবন্দি খেলা বন্ধ করতে না পারলে কখনোই কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগ আনা সম্ভব নয়। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, অতীতে আওয়ামী লীগ সরকার ভুয়া তথ্য দিয়ে দেশকে থাইল্যান্ড বা সিঙ্গাপুর বানানোর মিথ্যা স্বপ্ন দেখাতো, যার বাস্তবতা ছিল পুরোপুরি ভিন্ন। বাংলাদেশে বিনিয়োগকারীদের যদি আস্থা ফিরিয়ে আনতে হয়, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে এই যে জ্বালানি সংকট, ডলারের উচ্চ মূল্য, টাকার অবমূল্যায়ন, তারল্যে যে সংকট, সেগুলি মোকাবেলা করতে হবে। কর নীতির যে দুর্বলতা, সেগুলি আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা শুল্ক নীতি থেকে সহযোগীকরণ করতে হবে। জমি রেজিস্ট্রেশন আমাদেরকে সহযোগীকরণ করতে হবে। বিনিয়োগকারীদের নিরাপত্তা প্রদান করতে হবে। বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনবার জন্য আমাদের এক প্যাকেজে, এক ছাতার নিচে আজকে যত রকম সংস্থাগুলো রয়েছে সবাইকে কাজ করতে হবে। এ সময় সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের প্রয়োজন দেশি বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করা। ভারত পাকিস্তান সম্পর্কের অবনতি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের জন্য উদ্বেগের বলেও মত তার। ডিসেম্বর থেকে জুনের মধ্যে 2026-এর এখানে নির্বাচন হবে, সুতরাং এখানে তারাও দেখেছেন অবশ্যই যে কোনো বিনিয়োগকারী, যেটা আমি বললাম 20-25 বছরের জন্য তারা আসেন, সুতরাং স্থিতিশীল একটা রাজনৈতিক পরিবেশ আছে কিনা সেটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রধান রাজনৈতিক যেসব দল আছে তারা কিন্তু বলেছেন যে তারা নীতি ধারাবাহিকতা অব্যাহত রাখবেন, বৈদেশিক বিনিয়োগকারীদেরকে তারা ওয়েলকাম করবেন। রাজনৈতিক প্রক্রিয়া যদি ঠিকভাবে যদি না চলে, আমার মনে হয় যে একটা অনিশ্চয়তা সৃষ্টি হবে। প্রতিযোগিতায় সরকারি দল ঢাকা কলেজকে হারিয়ে বিরোধী দল ইডেন মহিলা কলেজকে বিজয়ী ঘোষণা করা হয়। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
ভারতের সাথে গোলামির নয়, সম্পর্ক হবে ন্যায্যতার, এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে পঞ্চগড়ে এক সমাবেশে তিনি বলেন, গণ অভ্যুত্থানে ছাত্র জনতা শুধু ফ্যাসিস্টদের পতন ঘটায়নি, তারা উচ্ছেদ করেছে ভারতীয় আধিপত্যবাদ। ২৪ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের আর ঠিকানা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। গণ অভ্যুত্থানের পরও দেশের দখল ও চাঁদাবাজি বন্ধ হয়নি, জনগণ ভোটের মাধ্যমে এর জবাব দেবে বলে মন্তব্য করেন নূর। এখন পর্যন্ত দুর্নীতি, লুটপাট, খাল দখল, বিল দখল, রাস্তা দখল, বাস স্ট্যান্ড দখল, টেম্পো স্ট্যান্ড দখল, এই সমস্ত অভিযোগ নাই। কাজী তারুণ্যের প্ল্যাটফর্ম হিসেবে এই তরুণদেরকে কিছুটা বিশ্বাস করতে পারেন, সুযোগ দিয়ে দেখতে পারেন। উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন বিজিএমইএর ফোরাম নেতারা। পোশাক খাতে উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর ৩৫টি পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১শে মে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ, প্রত্যাহার করা যাবে ৬ মে। দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি তৈরি পোশাক খাত, বলা হয় অর্থনীতির লাইফলাইন। তাই এ খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী ও খাত সংশ্লিষ্ট সবারই আছে বিশেষ দৃষ্টি। সংগঠনের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নেতৃত্ব দেওয়ার জন্য সকালে উৎসবমুখর পরিবেশে ৩৫টি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছে শক্তিশালী ফোরাম প্যানেলের নেতারা। বললেন, বিনিয়োগ উপযোগী পরিবেশ তৈরিতে কাজ করবেন তারা। সরকারের পলিসির উপর ভিত্তি করেই কিন্তু উদ্যোক্তারা শিল্প প্রতিষ্ঠান তৈরি করেন। এখন একটা পলিসির ভিত্তিতে শিল্প প্রতিষ্ঠান তৈরি করার পরে ভেরি নেক্সট ইয়ার যদি এই পলিসি চেঞ্জ হয়ে যায়, তাহলে সেই শিল্পটা টেকসই হয় না। সো এইগুলো নিয়েই আমাদের কাজ করতে হবে। আমরা একটা ইয়াং ভাইব্রেন্ট টিম দিচ্ছি, যারা ব্যবসায় নিয়োজিত, যারা ব্যবসাটা ভালো বোঝে এবং বিজিএমইতে যথেষ্ট সময় দেবে। ট্যারিফ ইস্যুর সম্মানজনক নিষ্পত্তি, জ্বালানি সংকট সমাধান এবং ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকারের সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। বলেন, ইউটিলিটি বিল দিয়েও এখন গ্যাস মিলছে না। নির্বাচনে ফোরাম প্যানেল জিতলে এমন পরিবেশ তৈরি করা হবে যেখানে শিল্পের সমস্যা দ্রুত সমাধান হবে। ফোরাম আশাবাদী, এই শিল্প উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদী সুযোগ সুবিধা প্রদান করবে। বিনিয়োগ বাড়ানোর বিষয়টিকে তারা প্রাধান্য দিচ্ছে। ইউটিলিটি ক্রাইসিস, ইউটিলিটি বিল বেড়ে গেছে, ইউটিলিটি বিল দিয়েও আমরা গ্যাস পাচ্ছি না। সো এসব ক্ষেত্রে আমরা কাজ করব, একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করব, আমরা গভর্নমেন্টের সাথে বসবো কীভাবে আমরা একটা লং টার্ম সুবিধা দিতে পারি। আমাদের যেই রকমের ক্রাইসিস ছিল সেগুলো রয়ে গেছে। সো আমি বিশ্বাস করি যে ফোরাম যদি আসে এবং এই ইলেকশনে যদি জিতে, এই ক্রাইসিস পিরিয়ড থেকে আমরা উঠে আসতে পারবো। দলমত নির্বিশেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আশাবাদী বিজিএমইএর বর্তমান প্রশাসক। ভালো নির্বাচনে যদি যা সহায়তা করা দরকার আপনারা করবেন। আমরা চাই হিসেবে একটা সুষ্ঠু, সুন্দর এবং অর্থবহ নির্বাচন। তার জন্য যা যা করা দরকার আমাদের নির্বাচন কমিশনের প্রধান আছেন, চেয়ারম্যান মহোদয় আছেন। বিজিএমইএর এবারে নির্বাচনে ভোট দিবেন ১,৮৬৪ জন। এর মধ্যে ঢাকার ভোটার হচ্ছেন ১,৫৬১ জন, চট্টগ্রামে ৩০৩ জন। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। পোশাক খাতে উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর নির্বাচনী জোট ফোরামের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। শনিবার সন্ধ্যায় রাজধানী উত্তরা ক্লাবের ইউসিবি লাউঞ্জে বিজিএমইএর সদস্যদের নিয়ে এই ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হওয়া উৎসবে যোগ দেন বিজিএমইএর ফোরামের নেতারা। এ সময় তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএকে জবাবদিহিমূলক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নির্বাচনী জোট ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান। অনুষ্ঠানে যোগ দেন যমুনা গ্রুপের পরিচালক সুমাইয়া রোজালিন ইসলামও। ফোরামের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। গাজীপুরে বন বিভাগের দখল হয়ে যাওয়া জমি উদ্ধারে অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। শ্রীপুরের তালতলী এলাকায় এই অভিযানে যোগ দেয় বন বিভাগ, পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বনের জমি থেকে স্থাপনা সরিয়ে নিতে কয়েকবার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু স্থাপনা সরিয়ে না নেয়ায় অভিযান পরিচালনা করা হয়। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে বসতবাড়ি। গাজীপুরের শ্রীপুরের তালতলী এলাকায় বন বিভাগের দখল হয়ে যাওয়া জমি উদ্ধারে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী।
সকালে শুরু হওয়া অভিযানে যোগ দেয় বন বিভাগ, পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে বন বিভাগের জমিতে অবৈধভাবে বেশ কিছু বসতবাড়ি তোলা হয়। বনের জমি থেকে স্থাপনা সরিয়ে নিতে কয়েকবার নোটিশও দেওয়া হয়েছিল, কিন্তু স্থাপনা সরিয়ে না নেওয়ায় অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে সার্বিক প্ল্যানিং এবং সার্বিক কার্যক্রমে আমাদের বন বিভাগ নেতৃত্ব দিয়েছে। এছাড়াও অপারেশনাল কমান্ডে বাংলাদেশ সেনাবাহিনী নেতৃত্ব দিচ্ছে। আমরা যে প্রায় 4 একর জমি আমরা উদ্ধার করব, সেই 4 একর জমির মূল্য আনুমানিক 20 কোটি টাকা। তবে অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অবৈধ দখলদাররা। তারা জানান, অনেকে শেষ সম্বল দিয়ে গড়ে তুলেছিল মাথা গোঁজার ঠাই। কিস্তিতে টিয়া উড়ায়, কাম হইরা ব্যাংকেতে টিয়া উড়ায়, অটো চালায়, এবার তো গড় হচ্ছে, কেউ তার হাতে টিয়া দা গড় হচ্ছে না, ব্যাংকে লাইছে তো সবই শেষ। ওই যাবো, ও কার কাছে যাবো আমি, যা আমার জায়গা নাই। আমি কষ্ট করে বুড়ে বাচ্চা তোমার আমি এটি করছি, বুড়ে বাচ্চা তুমি গাছ মোড়া করছে, 3 বার গেছে গায়ের বড় আন্না মানছে, জোরে ভাঙাইছে, লেয়া দিচ্ছে। গাজীপুরের বন বিভাগের 4 একর জায়গার মোট 56টি পয়েন্টে এ অভিযান চালানো হয়। জারিন অর্নি, যমুনা নিউজ। আড়িয়াল বিলের বৈচিত্র্য যেন নষ্ট না হয় সেই চেষ্টা করছে সরকার, জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে মুন্সিগঞ্জের শ্রীধরপুর এলাকায় আড়িয়াল বিলের ধান কাটা ও মারাই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় স্থানীয় কৃষকদের সমস্যা সমাধানে আশ্বাস দেন কৃষি উপদেষ্টা। বলেন, বিলে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা বন্ধের পাশাপাশি খালগুলো খননের উদ্যোগ নেওয়া হবে। কৃষকদের শাকসবজি সংরক্ষণে 2টি হিমাগারও নির্মাণের কথাও জানান তিনি। এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন। আড়িয়াল বিলের যেন যে একটা বৈচিত্র্য, এটা যেন কোনো অবস্থায় নষ্ট না হয়, এদিকে আমরা চেষ্টা করব। এই যে আপনাদের যে ছোটখাটো দুই একটা সমস্যা আছে, এটা আমরা অবশ্যই সমাধান করে দিব। আর ওই যে একটা বলছেন যে একটা খালের একটু খননের দরকার আছে, ওটা করে দিব। আর আপনারা চাইছেন যে এখানে একটা পোস্ট করে দেওয়ার জন্য, ওটা আমরা করে দিব। মুসলিম সহ বিশ্বের প্রতিটি দেশকে ফিলিস্তিনে চালানো ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন কয়েকটি ইসলামী দল। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুভমেন্ট ফর আ ফ্রি প্যালেস্টাইনের ব্যানারে আয়োজিত সমাবেশে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে রাষ্ট্রীয় স্বীকৃতি চান তারা। শনিবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন হাজারো মানুষ। ফিলিস্তিনের উপর ইসরায়েলি গণহত্যা বন্ধে কঠোর হুঁশিয়ারি ছিল মানুষের মুখে। ফিলিস্তিনের পক্ষে নিজেদের অবস্থানের কথা জানান বিক্ষোভকারীরা। বর্বরতা বন্ধে জাতিসংঘকে চিঠি দিতেও সরকারের প্রতি আহ্বান জানান তারা। সমাবেশের কারণে জাতীয় প্রেস ক্লাব, পল্টন সহ আশেপাশের রাস্তায় বন্ধ ছিল যান চলাচল। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বাহরাইনের মানামা মহানগর যুবদলের পুনর্গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামায় অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহরাইন যুবদলের সভাপতি আলাউদ্দিন গাজী, পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আলম। প্রধান অতিথি ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সহ সভাপতি আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল আলিম। এছাড়াও যুবদলের সহ সভাপতি রবিউল ইসলাম, জনি চৌধুরী, ইয়াসিন মাতাব্বর ও মোহাম্মদ সেলিম সহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোহাম্মদ মহিবুল্লাহ মুহিতকে মানামা মহানগরের সভাপতি এবং মোহাম্মদ রোমান আহমেদকে সাধারণ সম্পাদক করে 41 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। জাতীয়তাবাদী যুবদল বাহরাইন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে ওনারা যে কোনো আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখবে এই আশাবাদ ব্যক্ত করছি। আমি আজকে এই কমিটির সম্মানিত সভাপতি, তো আমি যেন এই সভাপতির দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারি, সেজন্য আমার জন্য সবাই দোয়া করবেন। মালয়েশিয়ায় একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বাংলাদেশি সহ 94 অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার দেশটির পুচয়ং এলাকায় 24টি বিদেশি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানের মোট 370 জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে কর্তৃপক্ষ, যাদের মধ্যে থেকে 72 জন বিদেশি পুরুষ এবং 22 জন মহিলাকে গ্রেপ্তার করা হয়। বৈধ পরিচয়পত্র না থাকা ও দেশটিতে অতিরিক্ত সময় ধরে অবস্থান করা সহ বিভিন্ন কারণে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় কর্তৃপক্ষ। গ্রেপ্তারকৃতদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। লেবাননে বাংলাদেশি মালিকানাধীন মাটির হাড়ি নামের রেস্তোরাঁর উদ্বোধনে অনুষ্ঠান আয়োজিত হয়েছে। রোববার ফিতা কেটে রেস্তোরাঁটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী বিল্লাল হোসেন। তিনি জানান, বিভিন্ন পদের বাংলাদেশি খাবার
পাওয়া যাবে তার প্রতিষ্ঠানে মাটির তৈরি প্লেটে পরিবেশন করা হবে খাবার। প্রবাসীরা বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে রেস্তোরাঁটির খাবার উপভোগ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। অনেক দিনের স্বপ্ন ছিল যে হ্যাঁ ভালো একটা রেস্তোরাঁ এখানে করব, যেটাতে মানুষ একটু স্বাচ্ছন্দ্য বোধ করবে খেয়ে বসে, এখানে পরিবেশ দেখে। খাবারের মান আলহামদুলিল্লাহ খুবই ভালো, 10-এ 10। মাটির হাঁড়িতে রান্না, মাটির প্লেটে খাবার সার্ভ। প্রবাসের মাটিতে আসলে এরকম এমন একটি পরিবেশে, দেশীয় খাবার পরিবেশন আমাদের জন্য খুবই উৎফুল্লিত একটা বিষয়। আর জাপানে বাংলাদেশ স্টুডেন্ট সাপোর্ট অ্যাসোসিয়েশন নামে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি নাগাতামসু ফারুক। এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য হাফিজ উদ্দিন খান, নজরুল ইসলাম নিজামুদ্দিন ও মাহমুদুল ইসলাম বাবু সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সংগঠনটি জাপানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণ এবং অধিকার রক্ষায় কাজ করবে। দেশটিতে উচ্চশিক্ষার জন্য যেসব বাংলাদেশি শিক্ষার্থী যেতে চায় তাদের সাহায্য করবে সংগঠনটি। প্রবাসীদের এই সংগঠনের সদস্য বর্তমানে 50 জন। ভারত সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, দুদেশের মধ্যে সরাসরি যুদ্ধ হলে এশিয়া তো বটেই, ক্ষতিগ্রস্ত হবে গোটা বিশ্বই। এদিকে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো বলেছেন, তার দেশ যুদ্ধ চায় না, তবে কেউ সংঘাত উস্কে দিলে আত্মরক্ষার জন্য প্রস্তুত। খাজা ইউসুফের অভিযোগ, নিজ দেশের মানুষকে বিভ্রান্ত করতেই সন্ত্রাসী হামলার দায় পাকিস্তানের উপর চাপাচ্ছে ভারত। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপে চরম উত্তপ্ত ভারত পাকিস্তানের সম্পর্ক। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তবে কি সর্বাত্মক যুদ্ধে জড়াচ্ছে পরমাণু শক্তিধর দেশ দুটি? এরই মধ্যে ভারতের সব বিরোধী দল পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের লাইসেন্স দিয়ে দিয়েছে মোদী সরকারকে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের সতর্কবার্তা, কাশ্মীর ইস্যু গড়াতে পারে ভারত পাকিস্তান সর্বাত্মক যুদ্ধে। তার দাবি, পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধলে তার নেতিবাচক প্রভাব পড়বে গোটা বিশ্বেই। ভারত পানি বন্টন চুক্তি স্থগিত করে দুদেশের মধ্যে সম্পর্কের গুরুতর অবনতি ঘটিয়েছে। এটি বিশ্বব্যাংকের অনুমোদিত চুক্তি, তারা এভাবে এটি ভঙ্গ করতে পারে না। তাদের এই পদক্ষেপে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। এমনটি ঘটলে তা কেবল এই অঞ্চল ও আমাদের দেশই নয়, গোটা বিশ্বের ওপরই প্রভাব ফেলবে। যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডেরই তীব্র নিন্দা জানানো উচিত। কয়েক দশক ধরেই সন্ত্রাসবাদের শিকার হয়ে আসছে পাকিস্তান। এদিকে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোর অভিযোগ, সন্ত্রাসী হামলায় সরকারের ব্যর্থতা থেকে ভারতীয়দের মনোযোগ সরাতেই পাকিস্তানের ওপর দায় চাপানো হচ্ছে। পাকিস্তানের প্রেসিডেন্টের ছেলের দাবি, অপ্রয়োজনীয় সংঘাতে জড়াতে চায় না তার দেশ, তবে আত্মরক্ষার জন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। এটি দুর্ভাগ্যজনক যে প্রত্যেক সন্ত্রাসী হামলাকেই আমরা দুই দেশের বিরোধে পরিণত করি। ঘটনার সাথে সাথে পাকিস্তানকে দায়ী করেছে ভারত। জনগণের মনোযোগ অন্যদিকে সরাতে এটি করেছে তারা। আমি আশা করি দুই দেশই সর্বোচ্চ সংযম দেখাবে। এই মুহূর্তে পাকিস্তান অপ্রয়োজনীয় কোনো সংঘাত উস্কে দিতে আগ্রহী নয়, তবে আত্মরক্ষার জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভিসা বাতিলের পর ভারত থেকে নিজ দেশে ফিরতে শুরু করেছেন পাকিস্তানিরা। দেশটির বিভিন্ন দলের রাজনীতিবিদরাও পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পক্ষে অবস্থান জানাচ্ছেন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এদিকে কাশ্মীর জুড়ে অব্যাহত আছে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান। পেহেলগামে হামলায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত 175 জনকে আটক করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম বলছে, সন্ত্রাসীদের নেটওয়ার্ক ধ্বংস করতেই চলছে এই অভিযান। এর পাশাপাশি পেহেলগামে হামলায় জড়িতদের খোঁজেও চালানো হচ্ছে তল্লাশি। এদিকে কাশ্মীরে অভিযান চালানোর সময় বেশ কিছু ঘর বাড়ি ভাঙার অভিযোগ উঠেছে ভারতের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ, এসব বাড়িগুলো হামলায় জড়িত সন্দেহভাজনদের। এর আগে ভারতীয় সামরিক বাহিনীর অভিযানের সময় এনকাউন্টারে প্রাণ যায় 2 জনের। সিন্ধু নদের পানি প্রবাহে কোনো বাধা দেয়া হলে কিংবা এর পানি প্রত্যাহার করা হলে ভারতকে পূর্ণ শক্তিতে কঠোর জবাব দেবে পাকিস্তান, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শনিবার পাকিস্তান মিলিটারি একাডেমির এক প্যারেডে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, নিজের সার্বভৌমত্বকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় পাকিস্তান, তাই সিন্ধু পানি বন্টন চুক্তিতে কোনো ব্যত্যয় হলে তাতে ছাড় দেওয়া হবে না।
এর পাশাপাশি পেহেলগামে হামলার ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পর্যটক হত্যার ঘটনায় তথ্য প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। দিল্লির অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন আখ্যা দেন। শাহবাজ বলেন, পেহেলগামের ঘটনা ভারতের ব্লেম গেমের আরেকটি উদাহরণ, যা বন্ধ হওয়া দরকার। জানান, একটি দায়িত্বশীল দেশ হিসেবে যে কোনো নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তে ভূমিকা রাখতে প্রস্তুত পাকিস্তান। সিন্ধু নদের পানি প্রবাহে বাধা কিংবা এর পানি প্রত্যাহার করা হলে পূর্ণ শক্তিতে এর জবাব দেবে পাকিস্তান। এই ইস্যুতে কোনো ধোঁয়াশা কিংবা সন্দেহের অবকাশ নেই। আম্পায়ারের সিদ্ধান্তে আবারও অসন্তুষ্ট প্রকাশ করে শাস্তি পেলেন তাহিদ হৃদয়। 1 ডিমেরিট পয়েন্টের সাথে জরিমানা করা হয়েছে 10,000 টাকা। হৃদয়ের নামের পাশে আগেই ছিল 7 ডিমেরিট পয়েন্ট, নতুন করে 1 যুক্ত হয়, মোট 8 ডিমেরিট পয়েন্ট। বাইলজ অনুযায়ী পরবর্তী 4 ম্যাচে নিষিদ্ধ থাকবেন মোহামেডান অধিনায়ক। এর ফলে লিগের শিরোপা নির্ধারণী শেষ ম্যাচে খেলতে পারবেন না হৃদয়। শনিবার গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচে আম্পায়ার দেয়া আউটের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন তিনি। লেগ স্পিনার ওয়াসি আহমেদের বলে আউট হয়ে পিচ নিয়ে আম্পায়ারকে অসন্তোষ প্রকাশ করেন হৃদয়। এর আগেও চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে ম্যাচে বিসিবি লেভেল 2 আচরণবিধি ভাঙায় ডানহাতি ব্যাটার তাহিদ হৃদয়কে শাস্তি দেয়া হয়। আবারও স্বাগত, দেখছেন যমুনা নিউজ। আবারও ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ঘটল গোলাগুলির ঘটনা। ভারতের সেনাবাহিনীর বরাদ্দে এই তথ্য প্রকাশ করেছে দেশটির বার্তা সংস্থা ANI। তাদের দাবি, শুক্রবার রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বা LOCর বিভিন্ন পয়েন্টে পাকিস্তান থেকে গুলি ছোড়া হয়। পাল্টা জবাব দেয় ভারতের সেনাবাহিনীও। পাল্টাপাল্টে এই সংঘর্ষে হতাহতের কোনো তথ্য দেওয়া হয়নি। এর আগে শুক্রবার সকালে দুপক্ষের মধ্যে গোলাগুলির তথ্য জানায় বিভিন্ন ভারতীয় গণমাধ্যম। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ভারত ও পাকিস্তান সরকার। ইরানের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণে আহতের সংখ্যা 500 ছাড়িয়েছে। স্থানীয় সময় শনিবার দুপুর 12:30টার পর বিস্ফোরণের বন্দরটি কেঁপে ওঠে। ওমানে যখন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের তৃতীয় দফায় পরমাণু আলোচনা চলছে, তখনই এই বিস্ফোরণের ঘটনা হলো। প্রচণ্ড বিস্ফোরণের পরে আগুন ধরে যায় কন্টেইনার ডিপোতে। ব্যাপক ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় আকাশে, কয়েক মাইল দূর থেকেও সেটি দেখা যায়। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের ট্যাঙ্কার ফেটে এই দুর্ঘটনা হতে পারে। দুর্ঘটনার পরপরই বন্ধ করা হয় বন্দরটির সব কার্যক্রম। পুরো এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। ইরানের সবচেয়ে ব্যস্ততম বন্দর হিসেবে পরিচিত শহীদ রাজাই পোর্ট কয়েকটি দেশ ওই কন্টেইনার ডিপো ব্যবহার করে আসছিল। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।